আপনারা কি এই মনসুন ওয়েদারে ডে ট্যুর প্ল্যান নিয়ে ভাবছেন? তাহলে এই ব্লগটি আপনাদেরই জন্য। আমরা কিভাবে ডে ট্রিপে কিশোরগঞ্জে নিকলি হাওর সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরেছি সেটাই থাকছে এই ব্লগে। আমরা টোটাল 4টা প্লেস ঘুরেছি কিশোরগঞ্জের, আর আমরা আপনাদের অবশ্যই সাজেস্ট করব এই 4টা প্লেস ঘুরে আসার জন্য, যেহেতু এটা খুব ফেমাস এবং ঐতিহাসিক প্লেস। আর আপনারা কিশোরগঞ্জ গেলে এই প্লেসগুলো একদমই মিস করবেন না। তো আমরা কিশোরগঞ্জে কখন কোথায় কিভাবে গিয়েছি তার ফুল ডিটেলস জানার জন্য আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জে উদ্দেশ্যে রওনা দিছি আরো আধা ঘন্টা আগে। তো এখন আমরা আছি ভালুকার কাছাকাছি। তো এখন এখান থেকে তেল নিয়ে নিচ্ছি, তেল আর গ্যাস নিয়ে নিচ্ছি, 2টা গাড়ি নিয়ে নিচ্ছি আমরা। 2 গাড়ি দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওইখানে গিয়ে তারপর দেখা হবে। আমরা যেহেতু সকাল 7টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, তাই আমরা 10:45 দিকেই পাগলা মসজিদে পৌঁছে গিয়েছিলাম। পাগলা মসজিদ কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত, আর এটার নামকরণ করা হয়েছে ঈশা খাঁর বংশধরের একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল দেওয়ান জিলকদর পাগলা। তো উনি এই নদীর তীরে নামাজ পড়তো, আর এখানেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং তার নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয়েছে। এই মসজিদের পাশে এতিমদের জন্য একটি মাদ্রাসা করা হয়েছে এবং এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। সো যারা কিনা নামাজ পড়তে চান তারা পড়তে পারবেন। আর এখানে মসজিদের সামনে কিছু দোকান আছে, যারা কোরআন শরীফ, টবজি আর তাবারক দান করতে চায় তারা এখান থেকে কিনে দান করতে পারবেন। আর এটাও দান বাক্স, মেইনলি যারা দূর দূরান্ত থেকে আসে তারা এই দান বাক্সের মধ্যেই দান করে থাকে। এখানে শুধু মানুষ টাকাই নেই, এখানে স্বর্ণ, রূপা এবং ডলার, গরু, ছাগল সহ আরও অনেক কিছুই মানুষ দান করে, শুধুমাত্র তাদের মনের আশা পূরণের জন্য। এখানে হিউজ পরিমাণ মানুষ আছে দান করার জন্য। আর এখানে ভিতরে একটা লোককে দেখতে পাবেন, যিনি বসে বসে সবকিছু এন্ট্রি করছে, তারা টাকা ব্যতীত অন্যান্য যেই গরু ছাগল দিয়েছে সেগুলোর হিসাব রাখছি উনি অ্যাকচুয়ালি। তো আমরাও এর ফাঁকে কিছু দান করছিলাম সবাই মিলে, যেহেতু আসলাম। আর আমার হাজব্যান্ড ওরা একটু নামাজ পড়ে নিয়েছে মসজিদ থেকে। তারপরে আমরা মসজিদের চারপাশে একটু ঘুরে ছবি টবি তুলে একটু সময় স্পেন্ড করে তারপরে আমরা রওনা দিয়ে দিই শোলাকিয়ার ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। শোলাকিয়ার ঈদগাহ মাঠ যেতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 10-15 মিনিটই লেগেছে আমাদের। তার মাঝখানে আমরা শহীদ মসজিদের দেখা পেয়ে যাই। সো আমরা তখন গাড়ি থেকে নামি নাই, বাইরে থেকেই দেখেছি। সো এখন আমরা চলে এসেছি শোলাকিয়ার ঈদগাহ মাঠে। আর এই ঈদগাহ মাঠের মেইন যেই আকর্ষণটা, এটা একটা বট গাছ। এটা এত বড় আর এটা ডালপালা এত পরিমাণে ছড়াই গেছে যে প্রায় অর্ধেক মাঠ জুড়ে এই বট গাছটির ছায়া পাওয়া যায়। এই শোলাকিয়ার ঈদগাহ মাঠটি বাংলাদেশের বৃহত্তম একটি ঈদগাহ মাঠ, যেখানে প্রায় 4 লাখ মানুষের মতো এখানে নামাজ পড়তে পারে। মূলত এই কারণেই এই শোলাকিয়ার ঈদগাহ মাঠটা অনেক বেশি ফেমাস। আমাদের সবার অনেক দিন ধরেই অনেক ইচ্ছা ছিল যে এই শোলাকিয়ার মাঠেও একদিন যাব, যেহেতু এটা এত বড় একটা ঈদগাহ মাঠের অনুষ্ঠিত হয় বাংলাদেশে। তো ওই দিন আমাদের সবার মনের আশা পূরণ হয়। তো এরপরে আমরা একটু মাঠে সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম আর ছবি টবিও তুলছিলাম। আর এত সুন্দর গাছ দেখলে অ্যাকচুয়ালি ফটোশ্যুট করতে ইচ্ছা করবেই আপনাদের। আর বাচ্চারাও এখানে একটু দৌড়াদৌড়ি করছিল। তো তারপরেই আমরা এই শোলাকিয়া মাঠের অপোজিট সাইডেই ঝালমুড়িওয়ালা ছিল, তো আমার কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়িটা বেশ ভালোই ছিল। আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি, তাই আমরা এই ঝালমুড়ি আর চা নাস্তা হালকা পাতলা খেয়ে নিচ্ছিলাম, কারণ একবারে সবাই দুপুরে লাঞ্চ করব। সো ওই জন্যই ওয়েট করছিলাম আর এখানে সময় নষ্ট করছিলাম না। তো এটা শোলাকিয়ার পুকুরঘাট। এটাও একটা ঐতিহ্যবাহী পুকুরঘাট, যেটা অনেক বছর ধরেই রয়েছে। আর আমরা ঝালমুড়ি খাওয়া শেষ করে এখনই রওনা দিয়ে দিব জঙ্গলবাড়ি ফোর্টের উদ্দেশ্যে। ওখানে যেতেও আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আশেপাশে আমরা ভিউ দেখছিলাম, পুরো গ্রামের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমরা। তো আমরা পৌঁছে গিয়েছি জঙ্গলবাড়ি ফোর্টে। এই ফোর্টটি ঈশা খাঁর সেকেন্ড ক্যাপিটাল হিসেবে পরিচিত। আর এই দুর্গটি 1585 সালের একটি স্থাপনা, যেটা ঈশা
ঈশাখার জাদুঘর নামেও এখন পরিচিত। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে নতুন করে সংস্করণের কাজ চলছে, যেহেতু এটা অনেক বেশি পুরনো আর এটার সব কিছু অ্যাকচুয়ালি ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তাই এটা নতুন করে আবার একটু সংস্করণ করা হয়েছে, যেহেতু এটা আরও অনেক দিন টিকে থাকে। তো আমরা এটার পিছনে চলে গিয়েছিলাম দেখার জন্য যে ওনার এখানে আরেকটা বাড়ি ছিল, তো ওটার ওখানে এখন অ্যাকচুয়ালি ঈশাখার যে বংশধর ওনারা এখন থাকছেন। এই যে দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় আছে, লোকজন আছে। তো এরপর আমরা দুর্গটির চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ তখনও দুর্গটির যে দরজা ওটা খোলা হয় নাই, কারণ মানুষ তখনও ছিল না, তাই আমরা জানালা খোলা পেয়ে জানালা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম এই যে ভিতরে। তো হুট করে একজন এসে তখন দরজা খুলে দিল। তো চলুন আমরা ভিতরে দেখি কি আছে। তো ভিতরে ঢোকার পর অনেক মানুষই তখন চলে এসছে অলরেডি দেখার জন্য। আর ভিতরে খোদাই করা লিপি ছিল যে ঈশাখার বংশধর অ্যান্ড হচ্ছে ওনার হিস্ট্রি, জন্মস্থান, এগুলাই লেখা ছিল। যারা কিনা এরকম পুরনো সংস্কৃতি দেখতে ভালোবাসেন তাদেরকে আমি মাস্ট বলবো এখানে আসবেন, কারণ এটা একটু হলেও আপনাদের ভালো লাগবে বা পুরনোত্তর যে একটা ছোঁয়া ওটা আপনাদেরকে দিবে। আর এখানে কি বলবো, পুরো যে একটা গ্রামীণ পরিবেশ সেটাও আপনারা পাবেন, আর দেখে খুবই ভালো লাগবে আপনাদের। খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল, পুরো গাছগাছালিতে ভরপুর ছিল। তো এই তো আমরা হচ্ছে সবাই ফ্যামিলি মিলে একটুখানি ভিডিও নিয়ে নিলাম, এটার সামনে ছবি টবি তুললাম। তো এখন আমরা হচ্ছে রওনা দিয়ে দিব নিকলি হাওরের উদ্দেশ্য, যেহেতু অলরেডি ওরা হচ্ছে যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, ওরা জামাত শেষ করে ফেলেছে অ্যান্ড রওনা দিতে দিতে আমাদের প্রায় 2টা বেজে গিয়েছিল। তো আমরা এখন নিকলি হাওরে যাব, ওখানে যেয়ে হচ্ছে আমরা লাঞ্চ করব। সো অলরেডি আমরা নিকলি হাওরে চলে আসছি। সো এখন হচ্ছে আমরা লাঞ্চ সেরে নিব নিকলি হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে। এখানের খাবারগুলো ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু হাওরের টাটকা মাছ ছিল আর অনেক মুরগি টুরগিও ছিল। সো আমরা সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করছি, যেহেতু সকাল থেকে কিছু খাই নাই। আর খাওয়ার টাইমে যে ভিডিও করব এটাও ভুলে গেছি, এত ক্ষুধা পাইছিল আমাদের। তো যাই হোক, আমরা হচ্ছে আপনাদের বেসিক যে মেনুটা ওটাই দেখিয়ে দিলাম অ্যান্ড আমাদের টোটাল বিলটা এরকমই এসেছিলো, যেহেতু আমরা প্রায় 10-12 জনের মতো হচ্ছে লাঞ্চ করেছিলাম। সো আপনারা এখান থেকে লাঞ্চ করতে পারেন যারা নিকলি হাওরে রিসেন্টলি যাবেন। সো এরপরে হচ্ছে আমরা হচ্ছে একটা বোটের সাথে কথা বলে বোট অলরেডি ঠিক করে ফেলি অ্যান্ড আমাদের বোট ভাড়া প্রায় পড়েছিল 3000 টাকা, যেহেতু আমরা ফুল বোটটাই রিজার্ভ করে নিয়েছিলাম। এটা কিন্তু আমাদের টোটাল কস্ট ছিল, যেহেতু আমরা এখান থেকে মিঠামইন গিয়েছি, আবার মিঠামইন থেকে নিকলি হাওর ব্যাক এসেছি। সো আপনাদের আই গেস একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, ওরা কিন্তু এখানে বেশি যাবে। সো আপনারা প্লিজ একটু দামাদামি করে নেবেন, কারণ ওরা যার কাছ থেকে যত নিতে পারে এমন একটা অবস্থা এখন। আর যেহেতু এখন একটা হাওরে ঘোরার মৌসুম, সো ওরা সব কিছুর প্রাইস একটু বেশিই যাবে। সো এটা হচ্ছে একটু মাথায় রাখবেন যারা রিসেন্টলি যাবেন। আর অবশ্যই বোটে ওঠার আগে আপনারা শুকনো কিছু স্ন্যাক্স কিনে নেবেন, ড্রিঙ্কস কিনে নেবেন, কারণ আমাদের মিঠামইন যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। সো ওই টাইমটাতে আপনারা যাতে স্ন্যাক্স অ্যান্ড পানি টানি খেতে পারেন সেই জন্য হচ্ছে ওগুলো কিনে নিয়ে যাবেন। এই তো। আর আপনারা যেতে যেতে এত ঠান্ডা বাতাস পাবেন, ওখানে উঠলে মনে হয় যে ঘুমায় পড়ি, এত ঠান্ডা বাতাস ছিল। আমরা অ্যাকচুয়ালি সানি ডেতেই গিয়েছিলাম, আর তখন অ্যাকচুয়ালি ছবি ক্যাপচার বলেন, প্রাকৃতিক দৃশ্য বলেন, একদম বেস্ট একটা টাইমে আমরা হচ্ছে নিকলি হাওরে গিয়েছিলাম। তো সবাই মিলে হচ্ছে বসে আড্ডা দিচ্ছিলাম, আর কি বাদাম টাদাম নিয়ে গেছিলাম, চিপস ওগুলোও খাচ্ছিলাম। আর এখানে চাইলেই ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দেওয়া যায়, এত সুন্দর একটা জোস মোমেন্ট ছিল। তো চলুন আমরা এখন হাওড়ের কিছু সুন্দর মুহূর্ত এনজয় করি।
দেখতে দেখতে আমরা চলে এলাম মিঠামইন। এখন আমরা নৌকা থেকে নেমে হচ্ছে সামনে চলে যাই, হচ্ছে অটো বা হচ্ছে পিক আপ পাওয়া যায় ওদের, ওখান থেকে হচ্ছে আমরা অটো আর নেই, যেহেতু আমরা 10 জনের মতো ছিলাম তাই আমরা একটা পিক আপ ভাড়া করে নিই। আর পিক আপের প্রাইস পড়েছিল 1000 টাকা, যেহেতু আমরা অষ্টগ্রাম পর্যন্ত যাব বলে ঠিক করেছিলাম। তো সবাই মিলে পিক আপে উঠে পড়ি। আপনারা যারা 10-15 জন যাবেন তো তারা কিন্তু চাইলে এই পিক আপটা নিয়ে নিতে পারেন, তাহলে সবাই একসাথে এনজয় করতে করতে যেতে পারবেন। আর অটো নিলে হয় কি, প্রাইসটা যদিও আপনার একটু কম পড়বে কিন্তু আপনারা আলাদা হয়ে যাবেন। সো যার কারণে আমরা অ্যাকচুয়ালি পিক আপ নিয়ে নিয়েছিলাম। আর আপনারা এই অষ্টগ্রামে যাওয়ার পথেই আপনারা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির উপর দিয়েই যাবেন। সো ওনার এখন যে বাড়িটা আছে সেটা একটা জাদুঘরও আছে। সো আপনারা যদি চাইলে যেতে চান ওনার এই জাদুঘরটা দেখতে, সো ওটা টিকিট কেটে আপনাদের যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি যেতে পারিনি, যেহেতু আমাদের সাথে সময় খুব কম ছিল তাই আমরা স্কিপ করেছি। তো আমরা এটা বাদ দিয়ে চলে যাই হচ্ছে ভাতশালা সেতুতে। এই ভাতশালা সেতুটা হচ্ছে অষ্টগ্রামের ঠিক আগেই। তো আমরা আর অষ্টগ্রামে যাইনি, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা এই ভাতশালা সেতুর উপর নেমে হচ্ছে একটু ঘোরাঘুরি করি অ্যান্ড সানসেট মোমেন্টটা পর্যন্ত একটু থাকি। এখান থেকে সানসেট মোমেন্টটা খুব সুন্দর দেখা যায়। তো সানসেট মোমেন্টের বেস্ট ভিউ পাওয়ার জন্য নিকলি হাওরের এখানে আপনারা অবশ্যই যাবেন। দেন আমরা ডিরেক্ট চলে আসি মিঠামইনের ঘাটে অ্যান্ড আমরা নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যেহেতু আমাদের যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে অ্যান্ড আমরা চাচ্ছিলাম যাতে 7টার মধ্যে ওখানে পৌঁছে যাই, তাহলে আমাদের ঢাকায় ব্যাক করতে সুবিধা হবে। আমরা একদম 11টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। তো এই ছিল কিশোরগঞ্জ নিয়ে আমাদের আজকের ব্লগ। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কিশোরগঞ্জ ভ্রমণ কেমন হয়েছে।